আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি অর্থমন্ত্রী। ঋণ ব্যবস্থাপনা ঝুঁকিতে দেশ, রাজস্ব আয়ের বেশিরভাগই ব্যয় হবে সুদ পরিশোধে, বলছেন সিপিডি। গ্রাফিতি নিয়ে চট্টগ্রামে উত্তেজনা, ১৪৪ ধারা জারি, ডুয়েটে ৩ দাবিতে শিক্ষার্থীদের ব্লকেজ। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ, ২৮ মে ঈদুল আজহা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, জনস্বার্থে কাজে আসবে না এমন প্রকল্প নেবে না সরকার। নতুন প্রকল্প নেয়ার চেয়ে বাস্তবায়ন, সংস্কার ও জবাবদিহিতাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুমোদন পাওয়া এই এডিপিতে থাকছে ১,১২১টি প্রকল্প। হাসান মাহমুদের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচার, মাত্রাতিরিক্ত ঋণের বোঝা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। আর এসব বাস্তবতা মাথায় রেখেই সাজানো হচ্ছে বাজেট। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য এনইসি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে ৩ লাখ কোটি টাকা। এতে নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১,৯৯,০০০ কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে সরকার। ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। এখানে অনেকগুলো প্রকল্প বাদ যাবে, অনেকগুলো প্রকল্পের পেছনে অন্য উদ্দেশ্য ছিল। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান সমাপ্ত করতে হবে, এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সেটা আমরা বড় করতে যাচ্ছি। চলমান অর্থনৈতিক সংকটে এডিপির আকার উচ্চাভিলাষী কিনা মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। টিউবওয়েলে যখন পানির নিচে লেভেল কমে যেত, তখন কি করতে হয়? পানি ঢালতে হয়। তারপরে যখন আপনি চাপবেন, তারপরে পানি আসতে শুরু করবে। এই জন্য আমাদের নিতে হয়েছে একটা বড় বাজেটে আমরা যাচ্ছি, যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আমরা কোন খাতে কত বিনিয়োগ করবো, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে দেশের কল্যাণ হবে, সেগুলোই অগ্রাধিকারে থাকবে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মনে করে, নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই বাজেট বাস্তবসম্মত নাকি অলৌকিক হবে তা স্পষ্ট করতে পারেনি সরকার। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বক্তারা বলেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হয় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে, যা বাজেটকে ঝুঁকির মুখে ফেলবে। তামজিদ সুমনের রিপোর্ট। আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, সরকার ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে হয়তো ১,৩০,০০০ কোটি টাকার ঘাটতি থাকবে। ঋণের চাপটা কিন্তু বাড়ছে।
গবেষকরা বলেন সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। রাজস্ব আহরণে আতঙ্ক সৃষ্টি না করে ঋণধারীদের কর দানে উৎসাহিত করার তাগিদ দেন অর্থনীতি বিশ্লেষকরা। আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো 2,41,000 কোটি টাকা তাদের সুদ আসল সরকারের পাওনা তাদের কাছ থেকে। তাহলে এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার করে তাদেরকে একটা নতুনভাবে চলার একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। আলোচকরা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। নাগরিকের আয় ব্যয়ের উপর সক্ষমতা অনুযায়ী শুল্ক নির্ধারণের পরামর্শ তাদের। এটা না হলে যেটা হবে যে ইকোনমিকে মুভ করতে গেলে আমাদের ট্যাক্স পলিসিতে খরচ করার জন্য ট্যাক্স না করে ইকোনমিকে রক্ষা করার জন্য ট্যাক্স, এই পলিসিতে আমি যাওয়ার পক্ষে। এবারের বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলের উপর জোর দেন সরকার ও বিরোধী পক্ষের রাজনীতিকরা। কিন্তু এখানে দুর্নীতির প্রশ্নটা খুব বড়। আর কর ফাঁকি যাওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারাই ব্যবসায়ীদের ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে। আমার এলাকায় যদি আমি সাংসদ হই, আমার এলাকায় যারা চাঁদাবাজি করবেন, সে সরকারি দল হন বা ভাইয়ের দলই হন, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং স্টেবিলাইজেশন, এই দুইটাই এবারকার বাজেটের প্রথম এবং প্রধান টার্গেট। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় বলেন এই বাজেটে মুদ্রাস্ফীতি কমবে কিনা বা অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে কিনা তা স্পষ্ট করেনি সরকার। আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। নতুন কিছু এই সংকটকে মোকাবেলা করার জন্য 3 থেকে 4 মাসে ওনারা কি পদক্ষেপ নিলেন তা কিন্তু স্বচ্ছভাবে আমাদের সামনে আনলেন না। এখনই বলতে পারি আমরা যে 20 থেকে 25% যে আয়ের প্রাক্কলন করা হয়েছে তা বাস্তবায়ন হবে না। এই 1 কি 2 বছরে ভিত্তিভূমিকে স্থিতায়ন করার জন্য ওনারা সেই কৌশল কিন্তু নিলেন না। এইটা একটা বড় দুর্যোগ হিসেবে থাকবে। যে লিগেসিটা আমরা ঘাড়ে নিয়েছি যেটাকে আমাকে ক্যারি অন করতে হবে, কারণ সরকার তো এটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউইটি, হোয়াট এভার মাইট বি দি গভর্নমেন্ট। আমরা রিভাইজ এডিবিতে যতটুকু রিঅ্যাড্রেস করা যায় সেটা আমরা করছি। বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি ব্যয়ে সংস্থাগুলোর দক্ষতার প্রশ্ন তোলেন আলোচকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে এনসিপি বিএনপির কর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নগরীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির পর চট্টগ্রাম মহানগর এনসিপি তাদের সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি 2 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে। চট্টগ্রামের মুরাদপুর থেকে টাইগার পাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে জুলাই গ্রাফিতির আঁকার কর্মসূচি দেওয়া হয়। এনসিপির নেতাকর্মীরা গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন। এ সময় বিএনপির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গ্রাফিতি মুছে ফেলাতে সিটি মেয়র ডাক্তার শাহাদাতকে দায়ী করে এনসিপি। এ ব্যাপারে মেয়র জানান, গ্রাফিতি আঁকা পিলারগুলোতে কোচিং সেন্টারের পোস্টার দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। এগুলো কারা করেছে এনসিপি তাদের দোষারোপ না করে মেয়রকে দায়ী করছে। এটি মূলত আগামী সিটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ বলে তিনি জানান। তাদেরকে তোমরা গিয়ে তাদের অফিসে গিয়ে তোমরা, তো এটা আমি আশা করব। ওখানে কোনো গ্রাফিতিও ছিল না, সেখানে কিন্তু পোস্টার সাটা ছিল। যদি গ্রাফিতির উপর তারা রং করতো সেটাও হইতো, সেখানে পোস্টার সাটা ছিল। তারপরেও আমি বলেছি, আমি ধরে নিচ্ছি গ্রাফিতি আছে, এটা আমি করে দেব এবং প্রয়োজনে সিটি কর্পোরেশন টাকা দিবে। যদি সিটি কর্পোরেশন টাকা না দেয়, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেব। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে এই কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ভিসি বিরোধী আন্দোলন নিয়ে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরদিকে নতুন ভিসিকে গ্রহণ করার জন্য শিক্ষক সমিতি প্রস্তুত বলে জানান সংগঠনটির সভাপতি ডক্টর মোহাম্মদ খসরু মিয়া।
আমাদের আগের দাবি এখনো থাকবে, বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। বিসি মহোদয় যদি ক্যাম্পাসে ঢুকতে পারেন তারা তাদেরকে আগায় নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু যে কোনো কারণে উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন না, এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয় এবং এটা চরম আকার ধারণ করে এবং আমাদের 21 জন শিক্ষার্থী এই সংঘর্ষে আহত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতারা। এছাড়া ৩১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় জনদুর্ভোগ তৈরি করে এমন কোনো কর্মসূচি গ্রহণ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। বিরোধীদের বিদ্রূপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, এটা বলেছে, ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোহা মাহফিল ও দস্তুদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ৩০ মে সকাল ১১টায় দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান সিঙ্গাপুরের হাইকমিশনার। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাইদায়ে আর্ন। সাক্ষাৎকালে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে দলের নেতাকর্মীদের জনগণ তাড়িয়ে দিয়েছে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিএনপিকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। এছাড়া সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করার কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার ১৪ গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা এবং পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদিন পাটোয়ারি। স্কুলে যেতে পারছে, বাড়িতে এসে থাকতে পারছে। মনে রাখতে হবে আওয়ামী লীগ দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। প্রথম চাঁদ দেখার খবর পাওয়া গেছে কক্সবাজারে। আগামী ২৮ মে সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। উপকূলীয় জেলার আকাশে মেঘের আড়ালে চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। সন্ধ্যায় কক্সবাজার সহ দেশের কয়েকটি স্থানে চাঁদ দেখার খবর যাচাই বাছাই করা হয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সংখ্যাবিহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলগুলোর সহায়তা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব নয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে
RFEDর নতুন কমিটি ও বিদায়ী কমিটির সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের কোনো চাপ বা হস্তক্ষেপ ছিল না। আসন্ন উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে ব্যাপারে কাজ চলছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাব না। এখন তো সুবিধা আছে, পার্টির সিম্বল ব্যবহার হবে না। পার্টি সিম্বল ব্যবহার না হলেও কিন্তু আমরা প্রেসে দেখছি যে বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এইটা আমার জন্য আবার চিন্তার ভাঁজ পড়েছে আমার কপালে। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজন্ট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই। কৃষি জমি কৃষি বহির্ভূত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কাল থেকে শুরু হতে যাওয়া 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই মেলার উদ্বোধন করবেন। দেশের সব বিভাগীয় ও জেলা শহরে এই মেলা অনুষ্ঠিত হবে। ভূমি সংক্রান্ত বেশ কিছু সেবা এই মেলায় দেওয়া হবে বলে জানান মন্ত্রী। এছাড়া ভূমি সংক্রান্ত সরকারের নানা সেবার বিষয়ে সাধারণ মানুষকে জানানো এই মেলার উদ্দেশ্য বলেও জানান তিনি। ভূমি বিষয়ক বেশ কিছু সেবা অটোমেটেড হওয়ার কারণে মানুষের হয়রানি কমেছে জানিয়ে মিনু বলেন, এই মেলায় নামজারির আবেদন নেওয়া হবে এবং শুনানি হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।